জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমেরিকা যাচ্ছেন। মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন, তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান। এটা এক ধরনের সেরেমনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয়, যে একটা উৎসব, এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না, তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে। এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল, 150-200 মানুষ নিয়ে যাওয়া হতো। এবারও অবশ্য ডক্টর ইউনূসের দিক থেকে প্রথম বলা হয়েছিল 7 জন, পরে গতকাল দেখলাম এটা 57 জনে এসে দাঁড়িয়েছে। এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না, 57 জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে। যাই হোক, সেটা মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় এই সেরেমনিয়াল জায়গায় যাওয়াটা চেতে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনূসের এবার জাতিসংঘে যাওয়ার। এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিকলি, তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টাও দেশের ভেতরে হয়েছে। কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে। ডক্টর ইউনূস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন, যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে। পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত 30 বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা, বড় গুরুত্বের ব্যাপার। এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না। তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয়, তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশভোজ দেন সবাইকে, সেখানে কুশল বিনিময় হয়। এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না, অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন, বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন, সেগুলো কেউ কেউ করতে পারেন। এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শেখ হাসিনা G20 মিটিং এর সময় বাইডেন সেলফি তুলেছে, সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, মনে আছে না? এবং যতই গালিগালাজ করা হোক না কেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাইডেন ম্যাটার্স। শেখ হাসিনা গালিগালাজ করতেন সকাল বিকাল আমেরিকাকে, বাইডেনকে, কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিটিউড, অবশ্য আমরা দেখেছি বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন। এটা একেবারে ওনার চর্চায়, মানে লুকিয়ে রাখা যায় না। শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি। সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন। যাই হোক, রীতিমতো একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে, এটারও সিগনিফিকেন্স আছে, কারণ এই সময়ে এইটা ঘটছে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতার। এটা না বললে নয়, যারা মোদির সাথে ডক্টর ইউনূস এইরকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে, কিন্তু ইন্ডিয়া সেটাকে ডিক্লাইন করেছে। আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে নিই। ডক্টর ইউনূস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের কত ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন। শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ অধ্যত্ত, কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদির। তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন, কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের। যে কেউ যদি তার পিটিআই এর সাথে সাক্ষাৎকারটা পড়েন, তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি বাড়াবাড়ি কিছু করেছেন। উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন, তিনি শেখ হাসিনার কথা এনেছেন, তিনি সেখানে বসে বসে আলাপ করছেন, বিবৃতি দিচ্ছেন, এগুলো নিয়ে মন্তব্য করেছেন, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। কেন করবেন না, উনি করারই কথা। যাই হোক, ভালো লাগেনি সেই জন্য জনাব মোদি বসছেন না, কিন্তু মোদি না বসে জনাব বাইডেনের এই বসাটা, এই দ্বিপক্ষীয় বৈঠক বসাটা খুব বড় সিগনিফিকেন্স আছে। শুধু সেটা না, ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন। ডক্টর ইউনূসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না। সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছে, যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না। কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে, ডক্টর ইউনূসের নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, এবং ডক্টর ইউনূসের প্রয়োজন বা পারপাস যদি সার্ভড হয়, সেটা এই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার। কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন, যেখানে সারা পৃথিবীর যে কারোর সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না, কারোর সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলতে পারবেন। এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন, উনি এই দেশে এসেছেন, এসে কি পেয়েছেন, কিভাবে উনি কাজ করছেন, ভবিষ্যতে কি করতে চান, ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি, সেটা এনশিওর করার একটা মোক্ষম জায়গা কিন্তু এটা। শুধু সেটা না, এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন, গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন, সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে। এই সুযোগ আসলে উনি এখানে না গেলে
কোনোভাবেই হতো না। তিনি যে কদিন থাকবেন আমি মনে করি ওনার এই ট্যুরটা আরো লম্বা হওয়া উচিত ছিল। আরো লম্বা হলে তিনি আরো বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি। কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন। এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত, যার কিছু ট্র্যাকশন সারা পৃথিবীতে আছে, যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনূস পাবেন। আমরা নিশ্চিত থাকতে পারি মোদি যাদের যাদের সাথে কথা বলবেন সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন। মানে একটা দেশের প্রধানমন্ত্রী, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী, চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি, তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার, তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়িয়েছেন। বহুবার বলেছে এটা তার অভ্যন্তরীণ রাজনীতি, কিন্তু এই নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন। সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না। সেই জায়গায় ডক্টর ইউনূস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। পিটিএ হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সিপিবি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি যারা দেশ ছেড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যা, কবর ভাঙা, বিভিন্ন স্থানে মাজারে হামলাসহ উচ্ছৃঙ্খল মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিবিসি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে মৈত্রী মিলায়তনে বাম গণতান্ত্রিক জোটের এক সভা থেকে এই উদ্বেগ জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এই জোটের নেতারা। বাম গণতান্ত্রিক জোটের সভায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়ার সমালোচনা করে নেতারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে দেশের মানুষ জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক সমাজের আশায়। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তি পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। বাম গণতান্ত্রিক জোট মনে করে দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন, লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করে শুধু ব্যক্তি পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সারা দেশে হামলা, দখল ও মব জাস্টিসের নামে হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি যারা দেশ ছেড়েছেন। শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কারা সীমান্ত পাড়ি দিতে পেরেছেন আর কারা পারেননি, দেখুন এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফেরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় সিন্ডিকেটের 17 সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দলীয় রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য সাইমা হক বিদেশি রাতের প্রথম আলোকে বলেন, রাজনীতির বিষয়ে সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করে শিগগিরই একটি সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে 9 দফা দাবি জানিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। এর মধ্যে গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন একদল শিক্ষার্থী। এই দুই ঘটনা নিয়ে দিনভর বিভিন্ন মহলে আলোচনা চলছে। এভাবে মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান বিভিন্ন দল, সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইতিমধ্যে এফএইচ হলের 6 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই প্রেক্ষাপটে আনুষ্ঠানিক সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত 32টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 18টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোর মধ্যে 26টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।